কেমন আছে বাংলা? 2026-এর বিধানসভা নির্বাচন নিয়ে কি ভাবছেন বাংলার মানুষ? এখনই যদি ভোট হয় তবে কেমন ফল হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় কি চতুর্থবার মুখ্যমন্ত্রী হিসাবে ফিরে আসবেন, নাকি বিজেপির বাংলা দখলের স্বপ্ন এবার সত্যি হবে? আজ হিসাব নিকাশের পালা। আমরা আলোচনা করব এই মুহূর্তে বাংলার প্রধান রাজনৈতিক দলগুলো কে কেমন আছে। সঙ্গে আমরা দেখে নেব আগামী বিধানসভা নির্বাচনে কেমন ফল হতে পারে তার ইঙ্গিত। যদি এই আলোচনা ভালো লাগে তবে আমাদের চ্যানেল পিনাক্কি বলছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এখন বাংলার ভোট যদি আজই হয় কি হতে পারে তা নিয়ে আলোচনায় দেখুন এবং শুনুন পিনাক্কি বলছে। I challenge them. If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. সম্প্রতি প্রধানমন্ত্রী রাজ্যে এসে তৃণমূল সরকারকে খুবই আক্রমণ করেছেন, আর এই আক্রমণের পরে পরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে এখনই ভোট হোক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, নরেন্দ্র মোদী জানেন, আপনারাও জানেন এবং আমিও জানি যে এগুলো মুখের কথা। কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, এই বক্তব্য থেকে আমি প্রেরণা পেলাম আজকের এই প্রতিবেদন করার, যে এখনই যদি মুখ্যমন্ত্রীর চ্যালেঞ্জ মতো ভোট হয় তাহলে কোন দল কি অবস্থায় আছে আর কি হতে পারে। আমরা আলোচনা চারটে ভাগে করব। প্রথমে তৃণমূল কেমন আছে, তারপরে করব দ্বিতীয় প্রধান বিরোধী দল বিজেপি কেমন আছে, আর তারপরে আলোচনা করতে হবে বাম এবং কংগ্রেস জোট তাদের কি অবস্থা রয়েছে। এবং সেসবগুলো আলোচনা করার আগে আপনারা যে মুখ্যমন্ত্রীর বাইটটা শুনলেন, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে ভোটের চ্যালেঞ্জ করছেন, সেটা আরেকবার শুনুন। না, শুনবেন না, শুধু দেখুন, শুধু দেখুন মুখ্যমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ। I challenge them. If they have the guts, you go election for tomorrow. We are ready and Bengal is ready to accept your challenge. দেখেই বোঝা যাচ্ছে না যে তিনি কেমন একটা তেলে বেগুনে জ্বলে আছেন। আসলে জ্বলে থাকার অবস্থায় তিনি আছেন। আপনাদের আমি পরপর দেখাবো এই যে প্রধানমন্ত্রী এসে যে বুঝিয়ে দিয়ে গেছেন যে বিজেপির ভোটের প্রচারের লাইনটা কি হবে, সেটা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন এবার কি কি নিয়ে প্রচার হবে। কারণ প্রচারের অনেক অস্ত্র এবার বিরোধীদের হাতে, যেটা অতীতে ছিল না। এবার খুব তাজা অস্ত্র রয়েছে রাজ্যে। নৈরাজ্য, বেআইনি কাজকর্ম, একের পর এক মামলায় রাজ্য সরকার আদালতে হেরে যাচ্ছে। এই সবকিছু নিয়েই না এটা বোঝা যাচ্ছে যে তৃণমূল ভালো নেই। এই ভালো না থাকাটা না মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি যে ভালো নেই আপনারা বডি ল্যাঙ্গুয়েজ দেখলেন, সেই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে 14 বছরের এই যে তৃণমূলের রাজত্ব কালের মধ্যে বক্তই থেকে সন্দেশখালী অনেক অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছে। কিন্তু সাম্প্রতিক তিনটে যে বিষয়, সে তিনটে বিষয় তৃণমূল কংগ্রেসকে, সরকারকে এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাজেহাল করে দিয়েছে। অনেক মামলায় রাজ্য সরকার হেরেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় হারার অভ্যাস হয়ে যাবার কথা, কিন্তু 26,000 চাকরি বাতিলের যে হার, সেই হারটার ব্যাপ্তি অনেক। চাকরি তো গেছে 26,000-এর মতো শিক্ষক এবং শিক্ষাকর্মীর, আবার তাদের নিয়োগ হবে। কিন্তু মনে রাখতে হবে এই যে স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীর ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে, সেটা যে আদালত স্পষ্ট করে দিয়ে চাকরি বাতিল করেছে। মনে রাখতে হবে শিক্ষার সাথে পড়ুয়া এবং পড়ুয়াদের অভিভাবক মিলিয়ে একটা ভোটারদের বড় অংশ যুক্ত। তারা বুঝতে পেরেছেন এতদিন তাদের সন্তানকে যারা পড়াচ্ছিলেন তাদের অনেকেই অযোগ্য, তারা চাকরি কিনেছেন। এখন আবার ওই জাল চাকরি পাওয়া যারা রয়েছেন অভিযুক্ত শিক্ষক বা শিক্ষাকর্মী, তাদের থেকে সুদ সহ বিপুল টাকা রাজ্য সরকারকে আদায় করতে হবে। সে কাজটা সুপ্রিম কোর্ট করতে বলেছে, সময় এখনো শুরু হয়নি, কিন্তু করতে তো হবেই। এই যে করতে যাওয়া, তার মানে যারা চাকরি কিনেছিলেন তাদেরকে টাকা ফেরত দিতে হবে এবং যারা চাকরি বিক্রি করেছিলেন তাদেরকে বিপদে পড়তে হবে। এই যে সংকট, এই সংকট মোকাবিলার জন্য এই মুখ্যমন্ত্রী ঠিক করেছিলেন যে গ্রুপ সি, গ্রুপ ডি যাদের চাকরি চলে যাচ্ছে তাদেরকে রাজ্য সরকারের তরফে শ্রম দপ্তরের থেকে একটা 25,000 টাকা ও 20,000 টাকা মাসিক একটা ভাতা দেওয়া হবে।
জানা ছিল। আমি আগে প্রতিবেদন করে বলেছি যে এই যে ভাতার ঘোষণা মুখ্যমন্ত্রী জানেন এই ভাতা দিতে হবে না, কারণ টাকা নেই। উনি ঘোষণা করেছেন ভালো সাজার জন্য, সামাল দেওয়ার জন্য, কিন্তু কোর্টে গেলে এটা না হবে জানা ছিল। ইতিমধ্যেই আদালত বলে দিয়েছে আপাতত এই ভাতা দেওয়া যাচ্ছে না। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে ডিএ মামলা। তো অনেকেই বলতে পারেন কতজন আর রাজ্য সরকারি কর্মচারী, আবার তার মধ্যে 2016 থেকে যারা ওই সময় যারা চাকরি পেয়েছেন তার আগে তাদের ডিএ কত মানুষকে এফেক্ট করবে? কিন্তু না, এফেক্ট করবে অল্প মানুষ টাকা পাবেন, কিন্তু রাজ্যের এইবারের হারটা না একটা মোক্ষম হার। কারণ অনেক দিন ধরে রাজ্য প্রথমে স্যাট, তারপরে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আবার হাইকোর্ট, আবার করে অনেক দিন ধরে প্রচুর কোটি কোটি টাকা খরচ করে মামলাটা লড়েছে এবং লড়ে হেরে গেছে। রাজ্যকে 50% বকেয়া দিয়ে একবারে দিয়ে দিতে হবে বলেছিল সুপ্রিম কোর্ট। তখন রাজ্যের আইনজীবী বলেছিলেন হুজুর মাফ করুন, রাজ্যের ... ফেটে যাবে। 50% of that will be back breaking. It will break the back of the state. This is very huge financial back breaking liability. এরপর 25% দিতে বলা হয়েছে, তারপরেও কিন্তু রাজ্যের ... ফেটে যাচ্ছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই এই গত কিছুদিনের মধ্যেই 2000 কোটি টাকা চড়া সুদে বাজার থেকে ঋণ নিয়েছে রাজ্য সরকার, আরো ঋণ নিতে চলেছে, তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তার ফলে কি হবে, এই যে ঋণ, এই ঋণের বোঝা তো আপনার আমার সবার কাঁধে চাপবে। এই যে ঋণ করা হচ্ছে তার ফলে উন্নয়নমূলক কাজের জন্য যে ঋণ নেওয়া সেটা সম্ভব হবে না। রাজ্য সরকার উন্নয়নমূলক কাজের জন্য তো একটা ঋণ ধরে রেখেছিল বাজেট পেশের সময়, সেটা হবে না। ফলে এটা একটা বড় অংশের ভোটারের উপর প্রভাব ফেলবে। তৃতীয়, ওবিসি মামলা। আমি গত 9 জুন মুসলিম সংকটে মমতা একটি প্রতিবেদন করেছিলাম, আপনারা দেখতে পারেন। সেখানে আমি হিসাব কষে কষে বলেছিলাম কিভাবে প্রথমে বামফ্রন্ট সরকার এবং পরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ওবিসি তালিকায় মুসলমানদের ঢোকাতে গিয়ে অন্যায় করেছে, বেআইনি কাজ করেছে। তারপরে সুপ্রিম কোর্টে গিয়ে বলেছিল আমরা সমীক্ষা করব, আবার সমীক্ষা হয়েছে, সমীক্ষার পদ্ধতিতে ভুল ছিল, সেই সমীক্ষার নিয়ে হাইকোর্ট বলেছে ঠিক করে করা হয়েছে। তারপর সেই সমীক্ষা বিধানসভায় পাশ হওয়ার আগে বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, হাইকোর্ট আবার সেই যে নতুন তালিকা তাতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে। এই স্থগিতাদেশ দেবার সময় আদালত আরো একটা বিপদে ফেলে দিয়েছে রাজ্যকে। বলে দিয়েছে যে এই যে এতদিন ধরে বলা হচ্ছিল হাইকোর্টে মামলা চলছে বলে আমরা কোনো নিয়োগ করতে পারছি না, হাইকোর্ট বলে দিয়েছে এই স্থগিতাদেশের ফলে এই যে 12 লক্ষ শংসাপত্র বাতিল, তারা বাদে বাকিদের নিয়ে যে কোনো নিয়োগ করা যাবে। ममता बनर्जी पिछड़े वर्ग के रिजर्वेशन के ऊपर अपने वोट बैंक के लिए डाका डालकर वो रिजर्वेशन मुस्लिम जातियों को देना चाहती है। শনি যখন আসে না, ওই জ্যোতিষীরা বলেন তখন একসাথে সবকিছু হয়। এই পরপর এই তিনটে বিষয় নিয়ে রাজ্য যে পাকে পড়েছে সেটা না খুব স্পষ্ট হয়ে গেল। কদিন আগে ওই খিদিরপুরের বাজারে আগুন লাগলো, সে আগুনে প্রায় 1300 দোকান পুড়ে গেছে। তো মুখ্যমন্ত্রী এরকম যখনই কোথাও কিছু হয় তিনি সেখানে যান, ক্ষতিপূরণের ঘোষণা করেন, বলে দেন তোমাদের 6 মাস এই আমি দেখে নেবো। সবাই শুনতো চুপ করে, কিন্তু এইবার খিদিরপুরের ব্যবসায়ীরা শুনলো না। আপনারা ভিডিওটা দেখুন যে মুখ্যমন্ত্রীর মুখে মুখে তর্ক করছেন কোন একজন দোকানদার, স্থানীয় তৃণমূল নেতারা তাদেরকে সামলাতেও পারছেন না, তারা বলে চলেছেন তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? ভাবুন তো, এমনটা এই রাজ্যে কখনো দেখেছেন? কোন জায়গায় গিয়ে মুখ্যমন্ত্রী যখন ক্ষতিপূরণের ঘোষণা করছেন তখন তাকে এরকম প্রশ্নের মুখে পড়তে হয়েছে যে প্রশ্নের উনি জবাব দিতে পারেননি, যে প্রশ্নের পাল্টা তিনি খালি প্রশ্ন করে গেছেন, কারণ উত্তর তার কাছে নেই। কারণ খিদিরপুরের মানুষ, ওখানে যারা ব্যবসায়ী তারা জানেন এই বাজারে আগুন লাগার পর তাদের যে অস্থায়ী জায়গায় নিয়ে যাওয়া হবে সেটাই স্থায়ী ঠিকানা হবে। এই এলাকা মমতা বন্দ্যোপাধ্যায় বিক্রি করে দিয়েছেন। রাজ্য সরকার এই জায়গা কাকে দিতে চলেছে
আমি খবর পেয়েছি, আরো বিস্তারিত পেলে আপনাদের জানাবো। খালি এইটুকু বলি, কালীঘাটের ফ্লাইওভার হয় না, তার টাকা পয়সা যে ব্যবসায়ী গোষ্ঠী দিচ্ছে তারাই ওখানে বাজার করবে, বড় মল উঠবে, স্থানীয় লোকেরা ওখানে দোকান করতে পারবে না, তাই তিনি প্রশ্নের মুখে পড়ছেন। এটা আগে ভাবা যেত না। শুধু মুখ্যমন্ত্রী এরকম প্রশ্নের মুখে পড়ছেন তা নয়, তৃণমূলের ছোট নেতারাও, আপনাদের আরেকটা ভিডিও আমি দেখাবো পরে, যেখানে দেখবেন যে স্থানীয় বাসিন্দাদের কাছে কিভাবে হেনস্থা হতে হচ্ছে দোর্দণ্ড প্রতাপ তৃণমূলের নেতাদের। তৃণমূল কিরকম অবস্থায় আছে আপনাদেরকে বোঝালাম, এবার বিজেপির কথা বলবো। রাজ্যের যা পরিস্থিতি তাতে বিজেপির পক্ষে অনুকূল হাওয়া আছে, এটা আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু বিজেপি সেটা কাজে লাগাতে পারবে কি পারবে না সেটা আমি জানি না। আর আমি বিজেপির হয়েও বলবো না, বিজেপিকে পরামর্শ দেবো আমার কাজ নয়, কিন্তু হাওয়া আছে এটা ঠিক। কারণ 2019 সাল থেকে পরপর যা ভোট হয়েছে তার যদি ভোটের অঙ্ক আমরা হিসেব করি তাহলে দেখব বিজেপির ভোট খুব ভালো জায়গায় রয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনে প্রথম বোঝা গেল বিজেপি এখানে আছে। 18 পঞ্চায়েতে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, কিন্তু 19 সালে একবারে 18টা আসন দখল। সেবার বিজেপি 121টা বিধানসভায় এগিয়েছিল, কিন্তু 21 সালের ভোটে দেখা যায় বিজেপি 77টি আসনে জিততে পেরেছে। এরপরে 2024 সালে বিজেপির আসন সংখ্যা কমে গেল, লোকসভায় 18 থেকে 12 হয়ে গেল। অন্যদিকে দেখা যাচ্ছে বিধানসভা ওয়াইজ যদি দেখা হয় বিজেপি 90টি আসনে এগিয়ে আছে। 18 121 আর এই যে 12 90 বিজেপি কিন্তু পিছুয়নি। এবং আরো বড় কথা, আপনাদের একটা তালিকা দেখাবো, তাতে আপনারা দেখতে পাবেন 60 আসন এমন আছে যেখানে খুব কম ভোটের ব্যবধানে বিজেপি হেরেছিল। আপনারা তালিকাটা দেখুন, 49টা এরকম বিধানসভা আছে যেখানে বিজেপি 10,000-এর কম ভোটে হেরেছে। এছাড়াও 21টা এরকম বিধানসভা আছে যেখানে 10 থেকে 15,000 ভোটের ব্যবধানে বিজেপি হেরেছিল। বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই 10-15 হাজারের ব্যবধানটা কিন্তু খুব বড় কিছু নয়। গত বিধানসভা এবং লোকসভা নির্বাচনে যেটা আমি দেখেছি, ঘুরে ফিরে অফিসে বসে কথা বলে যা দেখেছি, তাতে বিজেপি তথা বিজেপি নেতারা ভোটের প্রচার, ভোটের দিন তারা যতটা মনোযোগ দিয়েছিলেন, ভোট গণনায় ততটা মনোযোগ দেননি। তারা এক্সিট পোল দেখেই ভেবেছিলেন আমাদের তো হয়ে গেছে। তার ফলেও বিজেপিকে অনেক জায়গায় পিছিয়ে পড়তে হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে জানি। ভোট গণনার দিন একটা সময়ের পর বিজেপি এজেন্টদের দেখাই যায়নি গণনা কেন্দ্রে, তার কারণ ততক্ষণে তৃণমূলের দাপট শুরু হয়ে গেছে, টিকে থাকতে পারেনি। এই বিষয়টা বিজেপি যদি নজর দিত তাহলে 19-এর মতো 21-এ বা 24-এ অন্য ফল হতে পারত, এটা আমার বিশ্বাস। এবার 2026-এ বিজেপি কি করবে সেটা বিজেপি জানে। তবে আমার মনে হয় ন্যাড়া তো আর বারংবার বেলতলায় যায় না, দেখা যাক। এবার দেখুন, বুথ স্তরে বিজেপির শক্তি, এটা বলা হয় বিজেপি এরকম শক্তি নেই, আর বিজেপির নেতারা অবশ্য বলেন না আছে। এবার বিজেপির নেতারা যাই বলুন, আমার যা হিসাব তাতে 1060 বুথে বিজেপির সভাপতি আছে, বুথ সভাপতি আছে, আর 1050 বা তার একটু বেশি হবে এরকম বুথে বিজেপির বুথ কমিটি আছে। এবার এটা দিয়ে কি ভোট লড়া যায়? এক্ষেত্রে আপনাদের মনে করিয়ে দিই, 2011 সালে যখন তৃণমূল ক্ষমতায় আসছে, সেবার তৃণমূলের বুথ স্তরের সংগঠন বিজেপির এখনকার তুলনায় অনেক অনেক দুর্বল ছিল। কিন্তু তখন মানুষ যে পরিবর্তনের ডাক দিয়েছিলেন মনে মনে, মানুষের মনের মধ্যে যে পরিবর্তনের ইচ্ছা ছিল, সেটা বামেদের শক্তিশালী সংগঠনকে বোকা বানিয়ে দেয়। এবার বামেদের কথা যখন এলো, বামেদের দেখুন, বামেদের 2019 সালেও বামেদের 6.33% ভোট ছিল রাজ্যে, সেটা 21 সালে কমে হয়ে যায় 2.93%। তখন অবশ্যই জোট হয়েছে তৃণমূলের সঙ্গে, এই কংগ্রেসের সঙ্গে, তখন অবশ্য জোট হয়েছে কংগ্রেসের সঙ্গে। আর 2024 শেষটাই যদি ধরি, তবে বামেদের ভোট রয়েছে 5.73%, কংগ্রেসের 4.72%। তাহলে এই যে
6-7% ভোট যেটা বাম কংগ্রেস জোটের আছে, তার মধ্যে বামেদের ভোট আর কমার জায়গায় নেই। সর্বহারার দলের আর হারাবার মতো ভোট নেই। কংগ্রেসের ভোট আরো একটু কমতে পারে, কারণ যে তাদের গড় ছিল মালদা এবং মুর্শিদাবাদ, সেখানে কংগ্রেস দুর্বল হয়ে গেছে। গত লোকসভা নির্বাচনে দেখা গেছে যা দুর্বল হয়ে গেছে। ফলে মানে খোদ অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে তিনি পরাজিত হয়েছেন। তার ফলে বোঝা যাচ্ছে যে মালদা মুর্শিদাবাদেও কংগ্রেস খুব বেশি সুবিধা করতে পারবে না। এবার কংগ্রেস এবং সিপিএম যদি সুবিধা করতে না পারে, তাতে বিজেপি সামান্য হলেও লাভবান হতে পারে। এখনো যারা কংগ্রেস সিপিএম কে ভোট দেন তারা তৃণমূল বিরোধী ভোটার। এর মধ্যে একাংশ আছেন যারা তৃণমূলকেও দিতে চান না, বিজেপিকেও পছন্দ করেন না, কংগ্রেস সিপিএম কে দেবেন না, তারা হয়তো নোটায় দেবেন, কিন্তু কিছু হলেও ভোট বিজেপি পেতেই পারে। এইবারে পরপর আমি 3টে নির্বাচনের ফল আপনাদের বললাম। সেই ফল যদি দেখা হয় তাহলে তৃণমূলের কিন্তু চিন্তার কোনো কারণ নেই, কারণ অঙ্ক অনুযায়ী তৃণমূল ভালো জায়গায় আছে। কিন্তু রাজনীতিতে না অঙ্ক সবকিছু বলে দেয় না। পাটিগণিত অঙ্ক আর পার্টিগণিত হচ্ছে ভোটের অঙ্ক। এই পাটিগণিত আর পার্টিগণিতের যে ফারাক, সেই ফারাকটা করে দেয় বিভিন্ন ইস্যু। এখন রাজ্যের শাসক দলের দুর্নীতির যে অঙ্ক, যে অঙ্কের টাকা, যে পরিমাণ টাকা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, সেটা কিন্তু মানুষের মনে গেঁথে গেছে। যত দিন যাচ্ছে তত গাচ্ছে। 14 বছর হয়ে গেছে, মানে ভোট যখন হবে তখন 15 বছর, আর আমরা হিসেব করছি এখন যদি ভোট হয় তাতে 14 বছর। এই সময়ের মধ্যে না তৃণমূল অনেকটা বেশি গাড্ডায় আছে বিভিন্ন দুর্নীতি সামনে এসে যাওয়ায়। 2019 সালে বিজেপির উত্থানের সময় তৃণমূলের ভোট কিছুটা কমেছিল, কিন্তু 2021 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল 5% ভোট বাড়াতে পেরেছিল। কিন্তু এই যে ভোটটা বাড়িয়েছিল, সেটা 2024 সালের লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে আবার 4% ভোট কমে গিয়েছে তৃণমূলের। এবং একটা বিষয় যে শহরাঞ্চলে বিজেপি তৃণমূলের থেকে অনেক বেশি ভালো ফল করেছে। এটা কিন্তু মানে বিশেষ করে পুরসভা এলাকাগুলোতে এটা তৃণমূলের জন্য একটা চিন্তার কারণ। এবং আমি তালিকা মিলিয়ে দেখছিলাম যে এমন 9টা আসন আছে যেখানে বিজেপি এই লোকসভা ভোটে এগিয়ে গিয়েছে, সেগুলোতে কোনোদিনও বিজেপি জয় পায়নি। তার মধ্যে যেমন জঙ্গিপুর আছে, তার মধ্যে সন্দেশখালী আছে, তমলুক আছে, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার, মহিষাদল, চণ্ডীপুর, রামনগর, এইসব আসনে চিরকাল তৃণমূল জিতত। এইসব আসনে দেখা গেছে 2024 সালের লোকসভা ভোটে এই বিধানসভা আসনগুলোতে বিজেপি এগিয়ে আছে। এবার একটা অঙ্ক বলি আপনাদের। দেখুন, তৃণমূল 2024 সালে মোট যে ভোট পেয়েছিল সেটা হচ্ছে 2,75,00,000 কিছু বেশি। আবার বিজেপিও ভোট পেয়েছিল 2,33,00,000 কিছু বেশি। তাহলে ফারাকটা কত? ফারাক হচ্ছে মোটামুটি 42 লাখ ভোটের ফারাক আছে শাসক দল এবং প্রধান বিরোধী দলের মধ্যে। এই যে ফারাকটা, এই 42 লাখকে যদি আমরা 294 আসন দিয়ে ভাগ করি, তাহলে এক একটা আসনে বিজেপি পিছিয়ে আছে 11,000-এর মতো ভোটে। এটা দিয়ে তো হয় না, এটা গড়। মনে রাখতে হবে তৃণমূল যে এই যে 42 লাখ ফারাকটা, এই ফারাকটা তৃণমূল মূলত তৈরি করেছে মুসলমান অধ্যুষিত এলাকায়, যেখানে বিজেপির প্রায় ভোট নেই। এই অঙ্কটা মাথায় রাখতে হবে। আর যদি তৃণমূলের ভোটের হিসেব দেখি, তাহলে তৃণমূলের মুসলমান ভোটের সবটাও যদি তৃণমূল পায়, তাহলে 33% ভোট অটুট। এরপরে যে মোট ভোট, তার কমপক্ষে 10% হিন্দু ভোট তৃণমূলকে পেতেই হবে। তা না হলে তৃণমূলের পক্ষে জেতা সম্ভব নয়। কারণ আমরা যদি ধরে নিই যে বিজেপিকে কোনো মুসলিম ভোটার ভোট দেন না, তাহলে বিজেপি যে ভোট পেয়েছিল তাতে বিজেপির আর 4% হিন্দু ভোট দরকার। কারণ আগেই বলেছি যে সিপিএম, কংগ্রেস এদের থেকে ভোট কাটার জায়গাটা নেই বললেই চলে। সুতরাং বিজেপি যদি 4% ভোট বাড়াতে পারে, তাহলে তৃণমূলেরই 4% ভোট কমবে। ফলে যে ফারাকটা রয়েছে, ফারাকটা টপকে বিজেপি এগিয়ে যেতে পারে। কিন্তু সবটাই নির্ভর করছে যদি সঠিকভাবে ভোট হয় তবে। আর আমি এখনই যদি ভোট হয় তার জন্য বলছি, কারণ এরপরে রাজ্যে কি কি ইস্যু আসবে,
গোটা দেশে কি কি হবে, তার ফলে বিজেপির দিকে হাওয়া থাকবে কিনা, অনুকূল থাকবে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে হাওয়া আরো প্রতিকূল হবে কিনা, এগুলো আমাদের জানা নেই। তার জন্য আরো 8 মাস কমপক্ষে অপেক্ষা করতে হবে ভোট ঘোষণার জন্য। কিন্তু এখনই যদি ভোট হয় তাহলে 4% ভোট তৃণমূলের থেকে যদি বিজেপি ছিনিয়ে নিতে পারে তাহলেই কিন্তু কেল্লা মাত। অনেকে মনে করেন এবং আমিও মনে করি যে বিধানসভা ভোট আর লোকসভা ভোটের অঙ্ক এক হয় না, কিন্তু এবার এই রাজ্যে লোকসভা ভোট হয়েছিল রাজ্যেরই ইস্যুতে, ফলে বিধানসভা ভোটও সেই অঙ্কেই হতে পারে। কারণ কি, দেখুন, লক্ষ্মীর ভান্ডার দেওয়া হবে বলে 21 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এলেন, এরপরে 2000 তৃতীয়বার ক্ষমতা এলেন। 2024 সালে মোদীর সরকার থাকবে কি থাকবে না প্রশ্ন ছিল, কিন্তু রাজ্যের মানুষ ভোটটা দিল লক্ষ্মীর ভান্ডার ইস্যুকে কেন্দ্র করে। মমতা বললেন যদি আমরা লোকসভায় ভালো ফল করি লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হবে, সেটাই হয়েছে, ভালো ফল হয়েছে। মহিলারা উজাড় করে ভোট দিয়েছে, কিন্তু এবার তো সেই ভোটেই বিজেপিকে ভাগ বসাতে হবে। মনে রাখতে হবে আমাদেরও যে আরজি কর ইস্যু পুরনো হয়ে গেছে, কিন্তু আরজি করের ওই নির্মম ঘটনার পর যারা রাস্তায় নেমেছিলেন, রাত জেগেছিলেন যেসব মহিলারা, তারা অনেকেই, তাদের বড় অংশই লক্ষ্মীর ভান্ডারের প্রাপক, তারা বড় অংশই তৃণমূলের ভোটার, কিন্তু তাদের মন থেকে কি তৃণমূলের প্রতি, রাজ্য সরকারের প্রতি ঘৃণাটা একেবারে উবে গেছে? যদি উবে গিয়ে না থাকে, যদি তার 4% মানুষ যদি গতবার তৃণমূলকে দিয়েছি, বিজেপি এলেও তো লক্ষ্মীর ভান্ডার বজায় রাখবে, হয়তো অন্য নামে, হয়তো টাকার অঙ্ক বাড়বে বা একই থাকবে, কিন্তু টাকা দিয়ে সেই ঘৃণাকে মুছে ফেলা গেছে, এইটা বুঝতে দেব না মনে করেন সেই মহিলারা যদি তৃণমূলের বদলে বিজেপিকে ভোট দেন, তাহলে মনে রাখতে হবে তৃণমূলের ভোটটা কমবে আর বিজেপির ভোটটা বাড়বে, এর ফলে ব্যবধান অনেক কাছাকাছি চলে আসবে। এই চিন্তাটা কিন্তু তৃণমূলের মধ্যে আছে, কারণ মানুষের মন থেকে ঘৃণাটা চলে যায়নি, আন্দোলনটা থেমে গেলেও। আমি বলছিলাম না যে একটা ভিডিও দেখাবো মানুষের মনে কিরকম করে ঘৃণাটা তৈরি হয়ে আছে। দেখুন, এই যে ভিডিওটা দেখছেন, এটা কামারহাটি পুরসভার এলাকার। এই যে সাদা পোশাক পরা, ইনি হচ্ছেন স্থানীয় একজন কাউন্সিলর। তিনি রাস্তাতে স্থানীয় একটি মেয়েকে শাসন করতে গিয়েছিলেন, তারপর সেই মেয়েটি কিভাবে জবাব দিচ্ছে একবার দেখুন। এই কারণেই তৃণমূলের চিন্তা রয়েছে, স্থানীয় স্তরেও নেতারা প্রতিরোধের মুখে পড়ছেন। খিদিরপুর থেকে কামারহাটি সর্বত্র মানুষ জবাব দিচ্ছে, এবং এটা সংক্রমণের মতো ছড়িয়ে পড়তে পারে আগামী দিন যখন টেটের রায় বেরোবে, যখন আরো মানুষের চাকরি যাবে তখন। ফলে এই যে সংক্রমণ, এই সংক্রমণের হাত থেকে কোনো টিকা, কোনো ভ্যাকসিন তৃণমূলকে বাঁচাতে পারবে কিনা জানা নেই। এর জন্য কোনো রাজনৈতিক চিকিৎসকের দরকার কিনা সেটা ভবিষ্যৎ বলবে। তবে এখন ভোট হলে নিশ্চিন্তে থাকুন, বিজেপির পরিস্থিতি মানুষের মনের জায়গায় বিজেপি এগিয়েই রয়েছে। তৃণমূল একেবারে পিছিয়ে গেছে বলবো না, কারণ তৃণমূলের সংগঠন আছে, পেশি বল আছে, এটা আছে, এটা মানতে হবে। ফলে তৃণমূল লড়াইটা দেবে, কিন্তু মানুষের মন জয় করতে পারার জায়গায় আছে কিনা তা প্রশ্নের মুখে। এই ভিডিও আলোচনা যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুদের শেয়ার করবেন, আর খারাপ লাগলে শত্রুদের। আর আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।